2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমার জুনিয়রকে ব্যাক করতে হলে অবশ্যই 100% ফিট থাকতে হবে। আমরা এতদিন বলে আসতেছিলাম নেইমার জুনিয়র ফিট না, যার কারণে কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখতেছে না। বাট এখন শুধুমাত্র ফিটনেস না, এখানে কার্লো অ্যানচেলত্তি আরও একটা কন্ডিশন দিয়ে রাখছে। কন্ডিশন বলতে নেইমার জুনিয়রকে ব্রাজিল টিমে ফিরতে হলে তার পজিশন চেঞ্জ করতে হবে। এখন কি কন্ডিশন, আমি এইটা নিয়ে কথা বলবো। তবে এর আগে আমি একটু নেইমারের রিসেন্ট যে পজিশন ওইগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন 2022 পর্যন্ত, মেবি 2022 পর্যন্ত নেইমার জুনিয়রের পজিশন ছিল লেফট উইং। নেইমার জুনিয়র বেস্ট লেফট উইঙ্গার ছিল, এখন পর্যন্ত আছে। বাট 22-এর পরে আমি যতটুকু লক্ষ্য করছি, ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছে, প্লে মেকার হিসেবে খেলছে। এখন কার্লো অ্যানচেলত্তি ওইটার উপর ভিত্তি করে আই থিঙ্ক একটা পরিকল্পনা করছে যে নেইমার জুনিয়র যদি ব্রাজিল টিমে ব্যাক করে তাহলে নেইমার জুনিয়রকে উনি ফলস নাইনে খেলাবে। এখন ফলস নাইনে নেইমার জুনিয়র কেমন খেলতে পারবে এটা নিয়ে কথা বলার আগে আমি একটু ফলস নাইন নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি ফলস নাইন কী বা একজন ফলস নাইনের কাজ কী। দেখেন ফলস নাইনে যে প্লেয়ার খেলে ওই প্লেয়ার সাধারণত দুইটা রোল প্লে করে, একজন স্ট্রাইকারের কাজ করে এবং সাথে সাথে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ করে। তার মানে তাকে দুইটা পজিশনে খেলতে হয়, সেন্টার ফরওয়ার্ড অ্যান্ড অ্যাটাকিং মিড। আমরা সবাই জানি একজন সেন্টার ফরওয়ার্ডের কাজ কী। একজন সেন্টার ফরওয়ার্ডের কাজ হইতেছে পেনাল্টি এরিয়াতে থাকা, পেনাল্টি এরিয়াতে থেকে স্কোর করা, মানে বক্সে থাকা, বক্স থেকে স্কোর করা। তবে নাম্বার 9-এর মতো, সেন্টার ফরওয়ার্ডের মতো ফলস নাইনের কাজ কিন্তু শুধুমাত্র পেনাল্টি এরিয়াতে বসে স্কোর করা না। একজন ফলস নাইনের অনেক কাজ আছে, ডাইনামিক রোল প্লে করতে হয়। মিডফিল্ডার অ্যাটাকিং লাইনের মাঝখানে তার মেন পজিশন, সে বিল্ড আপে হেল্প করে, চান্সেস ক্রিয়েট করে। মোট কথায় সে একজন প্লে মেকার হিসেবে খেলবে। ধরুন একটা টিমে সেন্টার ফরওয়ার্ড নাই, ওই টিমের মূল অ্যাটাকিং লাইনের দায়িত্ব ফলস নাইনের থাকে, যেটা আমার মনে হইতেছে। কারণ আপনার দুজন উইঙ্গার থাকে আর মাঝখানে আপনার ফলস নাইন খেলে, তার কাজ থাকে আপনার দুই উইঙ্গারকে হেল্প করার। যার কারণে ফলস নাইনে যে প্লেয়ার খেলে তাকে অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হয়, অনেক বেশি স্কিলফুল হইতে হয়। এখন কার্লো অ্যানচেলত্তি যদি নেইমার জুনিয়রকে নিয়ে পরিকল্পনা করে তাহলে কার্লো অ্যানচেলত্তিকে তার ফরমেশন চেঞ্জ করতে হবে। উনি সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলতে পারবে না, ওনাকে সরাসরি 4-4-2 খেলতে হবে। এখানে আমি আরও একটা কথা বলে রাখি, কার্লো অ্যানচেলত্তি কিন্তু এই 4-4-2 ফরমেশন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। আপনাদের মনে আছে যে এই সিজন জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদে জয়েন করছিল, ওই সিজন কিন্তু আমাদের কাছে কোনো স্ট্রাইকার ছিল না, রিয়াল মাদ্রিদের কাছে কোনো স্ট্রাইকার ছিল না। কার্লো অ্যানচেলত্তি স্ট্রাইকার ছাড়াই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে। ওই সিজন জুড বেলিংহাম ফলস নাইন হিসেবে খেলছে এবং লা লিগার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে। এখন এই যে ফলস নাইন, এই ফলস নাইন কাদেরকে ফেস করে? একজন ফলস নাইন ফেস করে প্রতিপক্ষের দুজন সেন্টার ব্যাককে। ফলস নাইনের যেই এরিয়া, এটা অ্যাটাকিং মিড থেকে পেনাল্টি এরিয়া পর্যন্ত। এখন ফলস নাইনে যে প্লেয়ার থাকে, যে প্লেয়ার ফলস নাইন হিসেবে খেলে, তাকে কিন্তু উপরে যাইতে হয়, আবার নিচে আসতে হয়, আর তাকে মার্ক করে প্রতিপক্ষের দুজন সেন্টার ব্যাক। তারা অলওয়েজ ওই প্লেয়ারকে মার্ক করে রাখে। এখন ফলস নাইনের যে প্লেয়ার, ওই প্লেয়ার যদি উপরে যায়, সেন্টার ব্যাক ডিফেন্সিভ হয়ে যায়। আবার ওই প্লেয়ার যদি নিচে আসে, সেন্টার ব্যাকরাও কিন্তু নিচে চলে আসে। এরা কিন্তু তাদের পজিশনে থাকে না, এরা মার্ক করে ফলস নাইনকে। সো এরা প্লেয়ারের সাথে মুভ করে। এখন এই যে ফলস নাইন, এই ফলস নাইন নিচে চলে আসছে, সে অ্যাটাক করতেছে না, পেনাল্টি এরিয়াতে নাই, সে অ্যাটাকিং মিডে বা অ্যাটাকিং মিড পজিশনে চলে আসছে। এখন প্রতিপক্ষের যেই সেন্টার ব্যাকটা থাকবে, এরাও কিন্তু তার সাথে সাথে উপরে ওঠার ট্রাই করবে। আর এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে আপনার দুই উইঙ্গারকে। আপনার সেন্টার ব্যাক যদি উপরে চলে আসে, এখানে আপনার সেন্টার পজিশন খালি, আপনার দুজন প্লেয়ার থাকবে ফুল ব্যাক। এখন যেই
পজিশনে আপনার স্পেস থাকবে, উইঙ্গারকে ওই পজিশনটা কাজে লাগাতে হবে। এখন আপনার দুজন সেন্টার ব্যাক যদি উপরে চলে আসে, ওইখানে একটা স্পেস মেক হয়। ওই স্পেসের সুযোগ নিয়ে যদি আপনার দুই উইঙ্গার প্রেস করে পেনাল্টি এরিয়াতে যাইতে পারে, তাহলে থ্রেট ক্রিয়েট করা যায় ইজিলি। এখন ফলস নাইনে বিভিন্ন কোচ বিভিন্নভাবে খেলায়। আমরা পেপ গার্দিওলাকে একরকম দেখে আসছি, কার্লো অ্যানচেলত্তিকে একটু অন্যরকম দেখছি। উনি জুড বেলিংহামকে দিয়েই কিন্তু কন্টিনিউ করাইছে। এখন নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো অ্যানচেলত্তির যে পরিকল্পনা, ওইটা কতটা কার্যকর হবে ওইটা আমরা নেইমার জুনিয়র ব্যাক করার পর 1-2টা ম্যাচ খেলার পর বুঝতে পারবো। আর নেইমার জুনিয়র কিভাবে খেলে, কিভাবে প্রেস করে, থ্রেট ক্রিয়েট করে, ওইটা আমরা সবাই জানি। বিকজ নেইমার জুনিয়রের যে স্কিল, নেইমার জুনিয়র যে কোনো প্লেয়ারকে বোকা বানাইতে পারে। আর ফলস নাইনের যেই প্লেয়ার, ওই প্লেয়ারের কাজই হচ্ছে সেন্টার ব্যাকদের বোকা বানানো। নেইমার জুনিয়র যদি ফলস নাইন হিসেবে শুরু করে, তাহলে নেইমার জুনিয়রের মেন কাজ থাকবে প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনে স্পেস মেক করা। স্পেস মেক করতে পারলে আমাদের প্লেয়াররা, আমাদের উইঙ্গাররা, আমাদের মিডফিল্ডাররা ইজিলি অ্যাটাক করতে পারবে। মানে নেইমার জুনিয়রের মেন কাজ থাকবে স্কোরের পাশাপাশি চান্সেস ক্রিয়েট করা। এখন কার্লো অ্যানচেলত্তির এমন সিদ্ধান্তে পার্সোনালি আমি হ্যাপি। উনি হয়তো নেইমার জুনিয়রকে খেলানোর জন্যই এমন পরিকল্পনা করতেছে বা করছে। উনি চাইলে নেইমার জুনিয়রকে লেফট উইঙ্গার হিসেবে ডাকতে পারত, বা অ্যাটাকিং মিডে ডাকতে পারত। অ্যাটাকিং মিডে ডাকলে এখানে ওনার ফরমেশন চেঞ্জ করতে হইতো, ওনার একজন স্ট্রাইকার প্রয়োজন হইতো। উনি চাইতেছে নেইমার জুনিয়রকে দিয়ে 2টা রোল প্লে করাইতে। আর লেফট উইঙ্গের যে ব্যাপারটা, ওইটা একটু আলাদা। আলাদা বলতে নেইমার জুনিয়র রাইট নাও যেই কন্ডিশনে আছে, লেফট উইং বা অ্যাটাকিং মিডে রিস্ক হয়ে যাবে। লেফট উইং বা অ্যাটাকিং মিডে খেলতে হলে নেইমার জুনিয়রকে নিচে আসতে হবে, ডিফেন্স করতে হবে। আর ডিফেন্স করতে গেলে নেইমার জুনিয়র হয়তো ইনজুরি ফেস করতে পারে, যার কারণে কার্লো অ্যানচেলত্তি এখানে নেইমার জুনিয়রকে রিস্কে ফেলতে চাইতেছে না, যেটা আমার মনে হইতেছে। আপনি লেফট উইঙ্গার বলেন বা অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, এদেরকে কিন্তু ডিফেন্সিভলি সলিড থাকতে হয়। এখন নেইমার জুনিয়র যদি হুট করে ডিফেন্সিভলি খেলতে যায়, তাহলে সে অ্যাটাকের শিকার হবে, ট্যাকলের শিকার হবে। সো নেইমার জুনিয়র যদি ট্যাকলের শিকার হয়, এখানে যে কোনো কিছু হইতে পারে। কার্লো অ্যানচেলত্তির কথা হইতেছে আমি রিস্ক নিব না। নেইমার জুনিয়র যে পজিশনে খেলবে, ওই পজিশনে সে রিস্ক মুক্ত থাকুক। হ্যাঁ, ওই পজিশনে তাকে 2জন প্লেয়ার মার্ক করে রাখবে, বাট ওই 2জন প্লেয়ারকে দিয়েই কিন্তু আমরা চান্স ক্রিয়েট করতে পারবো। ওই 2জন প্লেয়ারকে বোকা বানায় কিন্তু কার্লো অ্যানচেলত্তি চান্স ক্রিয়েট করতে পারবে। এখন আমার মনে হয় কার্লো অ্যানচেলত্তির এই সিদ্ধান্তটা সঠিক। এখন সিদ্ধান্ত যাই হোক, নেইমার জুনিয়রকে আগে ব্যাক করতে হবে, 1-2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, দেন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনা কী ছিল, আর এই পজিশনে নেইমার জুনিয়র কতটুকু দিতে পারতেছে বা পারবে।